আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রির প্রথম যে চ্যাপ্টারটা আছে এই প্রথম চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা হচ্ছে মূলত পদার্থের গঠন, অর্থাৎ একটা পদার্থ কিভাবে গঠিত হয় বা পদার্থের মধ্যে আসলে কি কি থাকতে পারে সবকিছু নিয়ে হচ্ছে আজকের আলোচনা, ঠিক আছে? তো তোমাদের প্রথম অধ্যায়ে যে আলোচনা সেটা হচ্ছে পদার্থের গঠন। তাহলে পদার্থের গঠন এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় কেমিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, পদার্থ জিনিসটা আসলে কি? আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতেছি সবকিছুই কিন্তু কোনো না কোনো পদার্থ, তাই না? তো এই পদার্থগুলাকে যখন আমরা আসলে ভাঙতে শুরু করব বা বিশ্লেষণ করতে শুরু করব তখন কিন্তু একদম শেষে ক্ষুদ্রতম কিছু কণা পাবো, তাই না? সো কোনো পদার্থকে ভাঙলে ক্ষুদ্রতম যে কণা পাওয়া যায় এই কণাগুলাকে কিন্তু আমরা আবার বলি হচ্ছে পরমাণু। তার মানে পদার্থকে আমরা ভাঙতে থাকলে বা বিশ্লেষণ করতে থাকলে আমরা শেষের দিকে একদম পরমাণু কিন্তু পাবো। তাহলে এখানে দেখো যে একটা পদার্থকে যখন আমরা ভাঙবো, এই পদার্থকে ভাঙলে প্রথমত আমরা অণু পাবো, তারপর সেটাকে আমরা যখন ভাঙবো তখন কিন্তু সেখানে আমরা কি পাবো? পরমাণু পাবো। আর এই পরমাণুর যে গঠন, এই পরমাণুর গঠন থেকেই কিন্তু আমাদের যে পদার্থের গঠন, এই পদার্থের গঠনগুলো চলে আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমেই শুরু করি একদম পরমাণু থেকে। তো পরমাণু জিনিসটা আসলে কি? পরমাণু হচ্ছে কোনো পদার্থের একদম ক্ষুদ্রতম কণা। আর এই জিনিসটা বুঝতে গেলে আমাদের আরো দুইটা জিনিস জানা দরকার, যে পদার্থগুলোকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে একটা হচ্ছে তোমার মৌলিক পদার্থ, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে পদার্থকে কিন্তু আমরা এই দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি যে মৌলিক পদার্থ জিনিসটা কি। যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেই পদার্থগুলাকেই কিন্তু আমরা বলি হচ্ছে মৌলিক পদার্থ। সেটা কি রকম? ধরো আমরা যদি হাইড্রোজেনকে ভাঙি তাহলে আমরা কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন পাবো, তাই না? তারপর যদি আমরা সোডিয়ামকে ভাঙি, ধরো যে সোডিয়াম কোনো ধাতব দণ্ডকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমরা সোডিয়াম ব্যতীত অন্য কোনো কিছু কিন্তু পাবো না। তো তখন এই পদার্থগুলাকে কিন্তু বলা হয় হচ্ছে মৌলিক পদার্থ। এবার এসে যৌগিক পদার্থ জিনিসটা আসলে কি। যেই পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুইয়ের অধিক ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায় বা ভিন্ন মৌল পাওয়া যায়, সেই পদার্থকে কিন্তু বলা হয় হচ্ছে যৌগিক পদার্থ। সেটা কি রকম? আমরা যদি পানিকে বিশ্লেষণ করি বা পানিকে যদি ভাঙি, তো পানি কি H2O, তো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? আমরা একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন কিন্তু পাই। তার মানে দেখো যে এখানে অক্সিজেন এক ধরনের মৌল, হাইড্রোজেন কিন্তু আর এক ধরনের মৌল। তার মানে কি আমরা কিন্তু ভিন্ন ভিন্ন মৌল পাচ্ছি। তাহলে যখন কোনো পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুই বা দুইয়ের অধিক ভিন্ন ভিন্ন মৌল পাওয়া যাবে তখন ওই পদার্থকে তাকে বলা হবে হচ্ছে যৌগিক পদার্থ। যেমন মিথেনকে যদি আমরা ভাঙি তাহলে মিথেন কি? এই মিথেনের মধ্যে দেখো যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, তার মানে কি দুইয়ের অধিক ভিন্ন পদার্থ আছে। আবার যদি আমরা সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেখো কি আছে? হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, তারপর হচ্ছে সালফার আরেক ধরনের মৌলিক পদার্থ, তারপর হচ্ছে অক্সিজেন আরেক ধরনের মৌলিক পদার্থ। তার মানে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ বা মৌল কিন্তু আমরা পাচ্ছি। তো এই কারণে এই যে পদার্থটা, এই পদার্থটা হচ্ছে তোমার যৌগিক পদার্থ। তাহলে আশা করি যে তোমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থটা বুঝছো। তো যদি এই জিনিসগুলা বুঝে থাকো তাহলে এখন তোমরা পরমাণু এবং অণু এই জিনিসগুলা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা আসি যে পরমাণু জিনিসটা কি। তো পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাইলে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় হচ্ছে পরমাণু। এখন মৌলিক পদার্থ কোনগুলা? ওই যে বললাম যে সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন, এইগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তো এই পদার্থের যে ক্ষুদ্রতম কণা এইগুলোকে বলা হয় হচ্ছে পরমাণু। তো পরমাণু বিভিন্ন ধরনের আছে, যেমন ধরো যে সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন, এইগুলো হচ্ছে পরমাণু। তো এখন পর্যন্ত মহাবিশ্বে পরমাণু আছে হচ্ছে তোমার 118টা। এর মধ্যে তোমার 98টা কিন্তু প্রকৃতিতে পাওয়া গেছে, আর বাকি যে 20টা, এই 20টা কিন্তু বিভিন্ন গবেষণাগারে কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তার মানে মোট মৌল বা পরমাণু হচ্ছে কয়টা? 118টা। এখন এই পরমাণুর গঠন সম্পর্কে আমরা পড়বো, তার আগে আমরা একটু অণুটা সম্পর্কে জেনে নেই। অণুটা হচ্ছে দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধনে যখন যুক্ত থাকে তখন আমরা সেটাকে বলি হচ্ছে অণু। তো সেটা কিরকম হইতে পারে দেখো। যেমন ধরো যে দুইটা হাইড্রোজেন একসঙ্গে যুক্ত হয়, কি হয়? H2 হয়। তো এই যে দুইটা হাইড্রোজেন পরস্পরের সাথে যে রাসায়নিক বন্ধনে যুক্ত আছে এইটাকে বলা হয় হচ্ছে অণু। আবার ধরো যে কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড, এখানে দেখো যে কি আছে? কার্বন একটা পরমাণু, আবার এখানে দেখো যে এখানে কার্বন আছে, আবার কি আছে? অক্সিজেন আছে। এই দুইটা মিলে কি একটা বন্ধন তৈরি হয়েছে। তো এখানে এটা কার্বন ডাই অক্সাইড, এটাও কিন্তু একটা কি? অণু, ঠিক আছে? তার মানে দুইয়ের অধিক পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়
তখন আমরা সেটাকে বলতে পারি হচ্ছে অণু। এখন আমাদের এই অধ্যায়ের মূল যে আলোচনা সেটা হচ্ছে পরমাণুর গঠন নিয়ে বা পদার্থের গঠন নিয়ে, ঠিক আছে। তো আমরা পরমাণুর গঠনটা দেখবো যে পরমাণু আসলে কিভাবে গঠিত হয়। তো একটা পরমাণু দুই ধরনের কণিকার মাধ্যমে কিন্তু গঠিত হয়। কয় ধরনের কণিকা? দুই ধরনের কণিকা। একটা হচ্ছে স্থায়ী কণিকা, একটা হচ্ছে স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। এই দুই ধরনের কণিকা নিয়ে কিন্তু পরমাণু গঠিত হয়, ঠিক আছে। আর পরমাণুটা দেখতে কিরকম হয়? পরমাণুটা হচ্ছে এরকম যে এই যে ধরো এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের বাইরে কিন্তু বিভিন্ন শক্তি স্তর থাকে। এটা পরমাণু ভেদে কিন্তু এই তোমার শক্তি স্তরটা নির্ভর করে। কোনো পরমাণুর একটা শক্তি স্তর, কোনো পরমাণুর দুইটা, কোনো পরমাণুর তিনটা শক্তি স্তর থাকে। এটা নির্ভর করে হচ্ছে সেই পরমাণুর উপর, সেই পরমাণুতে আসলে কতগুলো ইলেকট্রন আছে তার উপর নির্ভর করে, ঠিক আছে। তো আমরা ধরলাম যে এটা হচ্ছে একটা পরমাণু। তো এর পরমাণুর এখানে কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে যে এই যে বিভিন্ন শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোতে কিন্তু ইলেকট্রন অবস্থান করে। এই জিনিসগুলো কিন্তু তোমরা এসএসসি তেও পড়ে আসছো, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নিউক্লিয়াসের ভেতরে আসলে কি কি থাকে। এই নিউক্লিয়াসের ভেতরে, এই নিউক্লিয়াসের ভেতরে কিন্তু তোমার থাকে হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন। তাহলে প্রোটন এবং ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের ভেতরে থাকে। আর বাইরের যে শক্তি স্তরগুলো আছে, এই বাইরের শক্তি স্তরগুলোতে কিন্তু থাকে হচ্ছে ইলেকট্রন। বাইরের শক্তি স্তরগুলোতে কি থাকে? ইলেকট্রন। এভাবেই কিন্তু পরমাণুটা গঠিত হয়। এখন কথা হচ্ছে এর ভেতরে যে কণাগুলা থাকে, এই কণাগুলা হচ্ছে দুই ধরনের। একগুলা হচ্ছে স্থায়ী কণিকা, আর একগুলা হচ্ছে অস্থায়ী কণিকা। তার মধ্যে অস্থায়ী কণিকা বিভিন্ন ধরনের থাকে, যেমন হচ্ছে নিউট্রিনো, পজিট্রন, বেসন, এইগুলো হচ্ছে তোমার অস্থায়ী কণিকা। বাট তোমাদের পরীক্ষার মধ্যে যেটা আসে, মানে তোমাদের রচনামূলক প্রশ্নে কিন্তু অনেক সময় এই প্রশ্নটা আসে যে পরমাণুর স্থায়ী কণিকা কয়টি ও কি কি বর্ণনা করো। তার মানে দেখো যে যখন আমরা স্থায়ী কণিকাটা লিখবো, এটা আমরা একদম রচনামূলকের মতোই করে পড়বো, যাতে তোমরা এটা লিখতে পারো, ঠিক আছে। তো এখন আসি যে স্থায়ী কণিকাটা কয়টি এবং কি কি, এগুলা বর্ণনা আমরা দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে রচনামূলকে যদি তোমাদের আসে, তাহলে আমি যেভাবে পড়াই দিছি এভাবেই তোমরা লিখে দিবা। তো স্থায়ী কণিকা হচ্ছে তিনটি। তাহলে এই যে স্থায়ী কণিকা, এই স্থায়ী কণিকা হচ্ছে তোমার তিনটি। এক হচ্ছে ইলেকট্রন, এক হচ্ছে ইলেকট্রন, তারপর দুই হচ্ছে প্রোটন, দুই হচ্ছে প্রোটন, আর তিন নম্বর হচ্ছে নিউট্রন, তিন নম্বর হচ্ছে নিউট্রন। তো এই তিন ধরনের স্থায়ী কণিকা কিন্তু পরমাণুর মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু জানবো। প্রথমে আসি ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে এক নম্বর কণিকা হচ্ছে ইলেকট্রন। তাহলে এক নম্বর হচ্ছে ইলেকট্রন। তো এই ইলেকট্রনটাকে প্রকাশ করা হয় হচ্ছে ই দ্বারা। তাহলে ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রনকে প্রকাশ করা হয় হচ্ছে ই দ্বারা। তোমরা এটা লিখে দিবা যে ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এই ইলেকট্রনের কি আছে? এই ইলেকট্রনের কিন্তু আধান আছে, এই ইলেকট্রনের ভর আছে, আবার আপেক্ষিক আধান আছে, আবার আপেক্ষিক ভর আছে। এই চারটা জিনিসই কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে প্রকৃত যে আধান, এই প্রকৃত আধান বা চার্জ, ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ হচ্ছে -1.60 গুণন হচ্ছে 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে তোমার ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ। আর এই ইলেকট্রনের আপেক্ষিক আধান বা চার্জটা কত? এই ইলেকট্রনের আপেক্ষিক আধান বা চার্জ হচ্ছে -1। তাহলে এখানে প্রকৃত আধান বা চার্জ হচ্ছে -1.60 গুণন 10⁻9 কুলম্ব, আর আপেক্ষিক আধান বা চার্জটা হচ্ছে -1। এরপর দেখো যে এর কি আছে, এর কিন্তু একটা প্রকৃত ভর আছে। তাহলে এর প্রকৃত ভর, এই ইলেকট্রনের কিন্তু প্রকৃত ভর হচ্ছে 9.11 গুণন 10⁻28 গ্রাম, 10⁻28 গ্রাম। আর যারা কেজি দিবা তখন কিন্তু 1/31 হবে, ঠিক আছে। তাহলে এর প্রকৃত ভর হচ্ছে 9.11 গুণন 10⁻28 গ্রাম। আর এর আপেক্ষিক ভর হচ্ছে তোমার 0। তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে, ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে কত? 0। আচ্ছা, এরপর দেখো যে এখানে আমাদের প্রকৃত আধান, তারপর হচ্ছে আপেক্ষিক আধান, তারপর হচ্ছে প্রকৃত ভর, আপেক্ষিক ভর, এবং একে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা সম্পর্কে জানা গেল। তাহলে ইলেকট্রনের সবকিছু জানলাম। অনুরূপভাবে আমাদের কি করতে হবে? প্রোটনের বাইর করতে হবে এবং নিউট্রনের বাইর করতে হবে। তাহলে এরপর দেখো যে আমরা যদি প্রোটনের বাইর করি, তাহলে প্রোটনের ক্ষেত্রে এই প্রোটনকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা।
প্রোটনকে প্রকাশ করা হয় কি দ্বারা, পি দ্বারা। তারপর এই প্রোটনের প্রকৃত আধান, এই প্রোটনের প্রকৃত আধান বা চার্জ হচ্ছে ইলেকট্রনের মতোই সেম, বাট এটা কি ধনাত্মক। তাহলে এর আধান বা চার্জ হচ্ছে তোমার +1.60 গুণন হচ্ছে 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে কি প্রকৃত আধান বা চার্জ। তাহলে আপেক্ষিক আধান বা চার্জ কত হবে, +1 হবে। তাহলে আপেক্ষিক আধান বা চার্জ, আপেক্ষিক আধান বা চার্জ কত হবে, +1 হবে। তো অনুরূপভাবে আবার এই প্রোটনের কি করতে হবে, প্রকৃত ভর বের করতে হবে, প্রকৃত আপেক্ষিক ভর বের করতে হবে। তাহলে আমরা যদি প্রকৃত ভর বের করি, তাহলে প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 গুণন হচ্ছে 10⁻24 গ্রাম। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আপেক্ষিক প্রকৃত ভর। এবার যে আপেক্ষিক ভর বের করি, তাহলে আপেক্ষিক ভর, এই আপেক্ষিক ভর হচ্ছে 1, প্রোটনের আপেক্ষিক ভর কত, 1। এরপর দেখো যে আমাদের প্রোটনেরটাও শেষ, এরপর আমাদের বের করতে হবে হচ্ছে নিউট্রনের। তো এখন যদি আমরা নিউট্রনেরটা বের করি, তাহলে নিউট্রনকে প্রকাশ করা হয় হচ্ছে n দ্বারা। আর এই নিউট্রনের কি আছে, প্রকৃত আধান একটা আছে না। তাহলে নিউট্রনের প্রকৃত আধান, নিউট্রনের প্রকৃত আধান বা চার্জ, এই নিউট্রনের কি প্রকৃত আধান বা চার্জ বের করতে হবে। তারপরে এর হচ্ছে আপেক্ষিক আধান বা চার্জ, এটা বের করতে হবে। আর এরপর হচ্ছে ভর বের করতে হবে, আপেক্ষিক ভর বের করতে হবে, ঠিক আছে। তাহলে এর দেখো যে প্রকৃত আধানটা হচ্ছে 0, প্রকৃত আধান 0, আর এর কিন্তু আপেক্ষিক আধানটাও 0। এর আপেক্ষিক যে আধান, এই আপেক্ষিক আধানও কিন্তু হচ্ছে 0। এরপর এর আমাদের প্রকৃত ভর বের করতে হবে। তাহলে প্রকৃত ভর এর হচ্ছে 1.675 গুণন হচ্ছে 10⁻24 গ্রাম, 10⁻24 গ্রাম, এটা হচ্ছে প্রকৃত ভর। আর আপেক্ষিক ভর, এই আপেক্ষিক ভরটা হচ্ছে তোমার 1, আপেক্ষিক ভরটা হচ্ছে 1। তো এই হচ্ছে তোমার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের বর্ণনা। তো তোমরা যখন রচনামূলক প্রশ্নে লিখবা, তখন প্রত্যেকটা জিনিস ভালো করে এখানে লিখে দিবা। আমি কিন্তু শর্টকাট করে লিখে দিছি। তো যেমন যখন তোমরা ইলেকট্রন লিখবা, ইলেকট্রনের সংজ্ঞাটাও একটু দেওয়ার চেষ্টা করবা, যে ইলেকট্রন হচ্ছে কোনো পরমাণুর মূল কণিকা যার প্রকৃত আধান বা চার্জ হচ্ছে ঋণাত্মক। তারপর তোমরা পরবর্তী যে তথ্যগুলো এগুলো দিবা, যে এটাকে প্রকাশ করা হয় ই দ্বারা, তারপরে প্রকৃত আধান এত, আপেক্ষিক আধান এত, প্রকৃত ভর এত, আপেক্ষিক ভর এত। সেম ভাবে তোমরা প্রোটনের ক্ষেত্রেও বলবা যে প্রোটন হচ্ছে কোনো পরমাণুর মূল কণিকা যার প্রকৃত আধান বা চার্জ হচ্ছে ধনাত্মক। তারপর তোমরা এইগুলা লিখে দিবা। তারপর পরেরটা লিখবা যে নিউট্রন হচ্ছে কোনো পরমাণুর মূল কণিকা যার আধান বা চার্জ হচ্ছে কি 0। তাহলে যার আধান বা চার্জ হচ্ছে 0, তারপর তোমরা বাকি যে তথ্যগুলো আছে এই বাকি তথ্যগুলো লিখে দিবা, ঠিক আছে। তো এইভাবেই যদি তোমরা রচনামূলক প্রশ্নটার অ্যান্সার করো, তাহলে কিন্তু ফুল মার্ক পাবা, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ে যে বাকি টপিকগুলো আছে সেই টপিকগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।